নমস্কার বন্ধুরা, আমার টিচিং লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমরা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছি। তোমরা যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট বা ঝাড়খণ্ড টেটের প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এখানে আমরা টপিক ওয়াইজ কনসেপ্ট দিয়ে প্রত্যেকটি চ্যাপ্টার শিখছি, যাতে যে কোনো রকম প্রশ্নের অ্যান্সার খুব সহজে করতে পারি। অলরেডি আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার এবং সেখান থেকে বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করেছি। তোমরা যারা আমার সেই ক্লাসগুলি দেখোনি, প্লিজ দেখে নিও। আজকে আমাদের একটা নতুন টপিক, সেটা হচ্ছে গেস্টাল্ট থিওরি অফ লার্নিং। এটা লার্নিং এর একটা পার্ট। লার্নিং থেকে মোটামুটি 10 নাম্বার আসবে। তো সেখান থেকে এই যে গেস্টাল্ট থিওরি, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। গেস্টাল্ট থিওরির আরেকটা নাম আছে, যেটা হচ্ছে তোমার ইনসাইট লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন। তো এই যে কেন গেস্টাল্ট থিওরি আর কেন ইনসাইট লার্নিং, এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে একটু থিওরিটা জানতে হবে। তো শুরু করা যাক। দেখো, এই যে গেস্টাল্ট গেস্টাল্ট বারবার বলছি, তো গেস্টাল্ট কথাটার অর্থ কি? না, গেস্টাল্ট শব্দটা এসেছে জার্মান ভাষা থেকে। কোথা থেকে? জার্মান ভাষা থেকে। তো এর অর্থ কি? এর অর্থ হলো পূর্ণ রূপ বা সম্পূর্ণ গঠন। তাহলে গেস্টাল্ট যে শব্দটা, তার অর্থ হচ্ছে পূর্ণ রূপ বা সম্পূর্ণ গঠন, তাই তো? তাহলে গেস্টাল্ট বাদী মানে কি? না, গেস্টাল্ট বাদী হচ্ছেন তারা যারা বলছেন যে আমরা কোনো একটা জিনিসকে আলাদা আলাদা অংশে দেখি না, আমরা কি করি, পুরোটা হিসেবে দেখি, অর্থাৎ হোল ব্যাপারটা দেখি। তারা হচ্ছেন যে গেস্টাল্টবাদী। তারা কি বলতে চাইলেন? তারা বললেন যে হোল ইজ গ্রেটার দেন সাম অফ পার্টস। তার মানে কি? তার মানে হচ্ছে যে ছোট ছোট অংশগুলো কোনো একটা ব্যাপার বা কোনো একটা সমস্যার, কোনো একটা জিনিসের, সেই ছোট্ট ছোট্ট অংশগুলোকে যোগ করলে যা হয়, তার থেকে আমরা যদি পুরোটা দেখি, পুরো সমস্যাটা দেখি, তো তখন কি হয়, সেটা তার থেকে বেশি মিনিংফুল হয়। অর্থাৎ আমরা ছোট্ট ছোট্ট পার্টগুলোকে যদি যোগ করি, তার ফলে যে মানেটা দাঁড়ায়, তার থেকে যদি পুরোটা একসাথে দেখি, তখন আমাদের মানেটা আরো খুব ভালো দাঁড়ায়। ঠিক আছে? এটা হচ্ছে গেস্টালবাদীদের মতামত। তার মানে কি, গেস্টালবাদীরা পুরো ছোট্ট ছোট্ট কোনো অংশকে জোর না দিয়ে পুরো ব্যাপারটাকে একসাথে দেখতে চাইছেন, অর্থাৎ সমগ্র ব্যাপারটাকে একসাথে দেখতে চাইছেন। এই যে সমগ্র ব্যাপারটা ওনারা একসাথে দেখেন, এই জন্য তাদেরকে সমগ্রতাবাদীও বলা হয়। কি বলা হয়? গেস্টালবাদী মানে সমগ্রতাবাদী। তো এই গেস্টালবাদী কারা? কয়েকজন গেস্টালবাদীর নাম কি? দেখো, এই যে উল্ফগ্যাং কোহলার, ম্যাক্স ওয়ার্থিমার, কুর্ট কপকা, এনারা হচ্ছেন গেস্টাল্টবাদী অর্থাৎ সমগ্রতাবাদী। এনারা কি সমগ্র ব্যাপারটা নিয়ে আলোচনা করেন, সমগ্র বিষয়টা আগে বুঝে নিয়ে কাজ করেন, সেটার ওপর এনাদের কাজ। তো এই তিনজনের পরীক্ষার ফলেই এই গেস্টাল্ট থিওরিটা গড়ে উঠেছে। তো গেস্টাল্ট থিওরিতে আমাদের কোহলার কি বলেছেন? কোহলার বলেছেন যে লার্নিং শুধু ট্রায়াল এবং এরর নয়। অর্থাৎ আমরা যেটা আগের ক্লাসে পড়েছিলাম, থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, সেখানে থর্নডাইক কি বলছেন, যে আমরা কোনো কিছু যদি শিখি, অর্থাৎ আমাদের যে লার্নিংটা, সেটা কি হয়, আমাদের বারবার চেষ্টা এবং ভুলের কারণে আমরা শিখি, তাই তো? অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে হয়। কিন্তু এখানে কি বলছেন কোহলার? কোহলার বলছেন যে না, লার্নিং শুধু বারবার ভুল বা চেষ্টার মাধ্যমে হয় না। আমরা অনেক সময় এমন কিছু শিখে ফেলি যেটা হঠাৎ করে শিখে ফেলি। তিনি কি বলতে চাইলেন? তিনি বলতে চাইলেন যে আমাদের যেটা লার্নিং, সেটা হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝা এবং পারসেপশন অর্থাৎ ধারণার মাধ্যমে। কোনো একটা জিনিসকে ধারণা করে এবং সেটাকে বুঝে সেখান থেকে আমরা কোনো কিছু একটা জিনিস লার্ন করি অর্থাৎ শিখি। এটা গেস্টালবাদীদের মত অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, এই যে গেস্টাল তত্ত্বের আরেকটা নাম বললাম যে অন্তর্দৃষ্টিমূলক শিখন, তাহলে এই অন্তর্দৃষ্টি জিনিসটা কি? অন্তর্দৃষ্টি বলতে ইনসাইট লার্নিং। ঠিক আছে? ইনসাইট লার্নিং বলছে কি না, প্রবলেম সিচুয়েশনকে, একটা প্রবলেমকে, প্রবলেমের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা সম্পূর্ণভাবে বুঝে তার ভেতরে ওই যে সমস্যার কারণ কি, সমস্যার ফলাফল কি, কিভাবে ওই সমস্যাটা সমাধান করা যায়, এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলোকে ধরতে পারা এবং হঠাৎ করে একটা সলিউশন বের করা, যে এটা আমার সমস্যা, এটা আমার সমস্যার কারণ, আর আমাকে সমস্যাটা সমাধান করতে হবে, তাহলে আমার কি করা উচিত, এই জিনিসগুলোর মধ্যে সম্পর্ক খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা সলিউশন বের করা। এই যে ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে ইনসাইট লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন। অন্তর্দৃষ্টি কেন বলা হচ্ছে? কারণ আমরা কি করছি, পুরো ব্যাপারটাকে বুঝছি, যে আমার
সমস্যাটা কি আমি বুঝছি এবং মনে মনে আমি ভাবছি এটা কিভাবে সমাধান করা যায়, তাই তো? তারপর আমি হঠাৎ করে সেটার সলিউশন পাচ্ছি। এই যে মনে মনে অর্থাৎ আমার যে অন্তর্দৃষ্টি দিয়ে আমি ভাবছি যে এটার সমাধান কি উপায়ে হতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। ঠিক আছে? এই যখন হঠাৎ করে সলিউশন পাওয়া যাচ্ছে, ওই টাইমটা, যে ধরো আমি একটা অঙ্ক নিয়ে ভাবছি এটা কিভাবে সমাধান করা যেতে পারে, দুটো তিনটে আমি সূত্র ভাবলাম, যখন আমি পেয়ে গেলাম আচ্ছা এটা তো এই সূত্রটা দিয়ে হয়ে যাবে, ওই যে মুহূর্তটা, ওটাকে বলা হচ্ছে ইউরেকা এক্সপিরিয়েন্স, বা সেই মোমেন্টটাকে বলা হচ্ছে আহা মোমেন্ট। আহা মোমেন্ট মানে আচ্ছা এইভাবে তো করা যায়, এই যে মোমেন্টটা, ওই মোমেন্টটাকে বলা হচ্ছে, ওই মুহূর্তটাকে বলা হচ্ছে আহা মোমেন্ট। ঠিক আছে? দেখো, এই যে অন্তর্দৃষ্টিমূলক শিখন, এই শিখনটাকে আমাদের সামনে নিয়ে আসার জন্য, ব্যাখ্যা করার জন্য কোহলার দুটো পরীক্ষা করেছিলেন। বেশ কয়েকটা পরীক্ষা করেছিলেন, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে, একটা মুরগি নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন আর একটা শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা করেছিলেন। তো প্রথম একটা পরীক্ষা মুরগি নিয়ে, সেটা আমরা এখানে একটু গল্পের ছলে জানছি। একদিন একটা এক্সপেরিমেন্ট করলেন মুরগিকে নিয়ে। তিনি কি করলেন যে তিনি ভাবলেন যে দেখি মুরগিটা শুধুমাত্র মুখস্থ করে কোনো কিছু শেখে নাকি সে কোনো কিছু বুঝে শিখে। ঠিক আছে? তাই জন্য তিনি কি করলেন, একটা মুরগি নিলেন, মুরগিটার সামনে দুটো কাগজ রাখলেন। ঠিক আছে? দুটো কাগজ হচ্ছে তোমার, একটা কালো কাগজ একটা সাদা কাগজ। এরপর কি করলেন, ওই কাগজ দুটো পেছনে খাবার লুকিয়ে দিলেন। ঠিক আছে? তো তিনি কি করলেন, শুধুমাত্র যে সাদা কাগজটা তার পেছনে খাবারটা লুকালেন। তারপর কি হলো, মুরগিটা কি করছে, এদিক ঠোকর মারছে ওদিক ঠোকর মারছে, ঠিক আছে, কিছু ভুল করছে, পরে কি করছে, ধীরে ধীরে সে বুঝে গেল যে সাদা কাগজটা সরালে আমি খাবার পাচ্ছি, অর্থাৎ সাদা কাগজটার পেছনে খাবার আছে, কিন্তু আমি কালো যখন কাগজটা সরাচ্ছি তখন আমি সেখান থেকে খাবার পাচ্ছি না। তারপর সে কি করলো, শুধুমাত্র সাদা কাগজটা তুলেই যেহেতু খাবার পাওয়া যাচ্ছে, সে বারবার তখন ওই সাদা কার্ডটিকে বেছে নিতে লাগলো। ঠিক আছে? এরপর একদিন আর একটা এক্সপেরিমেন্ট করা হলো, সেখানে কি করা হলো জানো তো, ওই সাদা কাগজটাকে সরিয়ে দেওয়া হলো। সাদা কাগজটা সরিয়ে সেখানে একটা ডার্ক ব্ল্যাক, একদম গাঢ় কালো এবং একটা ধূসর রঙের কার্ড রাখা হলো। এরপর দেখো, এরপর মুরগিটাকে ছেড়ে দেওয়া হলো যে যাও তুমি খাবার খাও। ও কি করলো, ও যে এরপর যেটা গ্রে কালার অর্থাৎ ধূসর কালার, সেটাকে বেছে নিল আর সেটার পেছনে খাবার খুঁজতে লাগলো। তার মানেটা কি, যে ও কিন্তু যে সাদা রংটার পেছনে আগের বারে যেটা হয়েছিল, আগের পরীক্ষাটাতে যে সাদা কার্ডটার পেছনে সে খাবার পেয়েছিল, সেই যে সাদা কার্ডটার পেছনে খাবার পেয়েছিল, এটা কিন্তু সে মুখস্থ করেনি যে এখানে দেখো সাদা কার্ড নেই তার মানে আমি খাবার পাবো না। ওই যে সাদা সাদা ব্যাপারটা সে কিন্তু মুখস্থ করেনি, সে বুঝেছিল যে যেটা হচ্ছে হালকা কালার অর্থাৎ লাইট কালার, তার পেছনেই খাবারটা আছে। বুঝতে পেরেছো? ওই জন্য সে কি করেছে, ওই ব্ল্যাক কালারটার কাছে না গিয়ে সে কি করেছে, যেটা লাইটার কালার অর্থাৎ ওই ধূসর কালার তার কাছে গেছে খাবারের জন্য। তাহলে দেখো, আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারছি যে লার্নিংটা শুধু মুখস্থ নয়। মুরগিটা শুধু মুখস্থ করেনি, যদি মুখস্থ করতো সে যেত না, কারণ ওখানে আর সাদা কাগজ নেই। এটা হচ্ছে কি, ও বুঝতে শিখেছে রিলেশনশিপটা, যে কালার গুলোর ব্যাপারটা, যে আচ্ছা হালকা কালারটার পেছনে খাবার থাকছে বলে, এই যে ইনসাইট অর্থাৎ ওর অন্তর্দৃষ্টি দিয়ে ও এটা বুঝতে শিখেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা রিলেটিভ লার্নিং অর্থাৎ তুলনা করে শেখা, যে আগেরটাতে যেহেতু হালকা যে কালারটা তার পেছনে খাবার ছিল সাদাটাতে, তো এবারে যেটা হালকা রং কালো এবং ধূসরের মধ্যে সেটার পেছনে খাবার থাকতে পারে, এই যে তুলনা করে শেখা, সেটা শিখেছে। তাহলে কি হলো, মুরগিটা ট্রায়াল এবং এররের মাধ্যমে কিন্তু এখানে শিখলো না, এখানে কি শিখলো, সে অন্তর্দৃষ্টির মাধ্যমে তার, তাই তো? আর একটা পরীক্ষা করেছিল শিম্পাঞ্জি নিয়ে। তো শিম্পাঞ্জির পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মুরগিটার থেকে কোশ্চেন আসুক বা না আসুক, শিম্পাঞ্জির থেকে কোশ্চেন প্রায় আসেই আসে। দেখো, কোহলার একটা শিম্পাঞ্জি নিয়েও পরীক্ষা করেছিলেন, সেই শিম্পাঞ্জিটার নাম ছিল সুলতান। কি নাম ছিল? সুলতান। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, যে কোহলার তার অন্তর্দৃষ্টিমূলক শিখনের জন্য যে এক্সপেরিমেন্টটা করেছিলেন শিম্পাঞ্জিটা নিয়ে, সেই শিম্পাঞ্জির নাম কি? তার নাম ছিল সুলতান। হ্যাঁ, তো সুলতানকে একটা খাঁচার ভিতরে রেখেছিলেন, আর খাঁচার বাইরে ঝুলছিল কলা। ঠিক আছে? কলা ঝুলছিল, আর শিম্পাঞ্জি কলা খেতে ভালোবাসে। এরপর কি হয়েছে, সুলতান কিন্তু সেটা হাত বাড়িয়ে পাচ্ছে না। খাঁচার ভেতরে সে ছিল, আর খাঁচার ভিতরে কিছু রাখা ছিল, কিছু বাক্স আর একটা লাঠি। এরপর সে লাঠিটা নিয়েও দেখেছে, কিন্তু পাচ্ছে না, কারণ সে তখন খুব ক্ষুধার্ত,
লাফাঝাপা সব করেছে, হাত বাড়িয়ে দেখেছে, এদিক ওদিক দৌড়িয়ে দেখেছে, হুম, বারবার লাঠিটা নিয়ে দেখেছে, কিন্তু সে পায়নি। তার মানে কি, এই অংশটায় আমি দেখতে পেলাম যে এই অংশটা অনেকটা ট্রায়াল এবং এররের মতো, তাই তো? যে সে চেষ্টা করলো কিন্তু ভুল হলো, সে পেল না। কিন্তু এরপর সে এই কাজটা কিন্তু যে বারবার করছে তা করছে না, কিন্তু সে কি করছে, কিছুক্ষণ থেমে গেল, তারপর সে একটুক্ষণ বসে রইলো, বসে থেকে সে চারপাশের জিনিসগুলো লক্ষ্য করতে থাকলো। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা কিন্তু, হ্যাঁ, যে সে চারদিকের জিনিসগুলো লক্ষ্য করছে। তারপর সে দেখলো কয়েকটা বাক্স রয়েছে, লাঠি রয়েছে। হঠাৎ তার মধ্যে এই বুদ্ধিটা চলে এলো যে কি, এই বাক্সগুলো ব্যবহার করা যেতে পারে ওই কলাটাকে পাওয়ার জন্য। এইটা হচ্ছে সমাধান। সে তখন কি করলো, একটার উপর একটা বাক্স রাখলো, তার উপর উঠে দাঁড়ালো, তারপর লাঠি দিয়ে কলাটা নামালো। ফাইনালি সে কলাটা পেয়ে গেল। তাহলে দেখো, এখান থেকে কোহলার কি বুঝলেন? কোহলার বুঝলেন যে সুলতান কিন্তু র্যান্ডম ভাবে চেষ্টা করেনি, মানে যা তা ভাবে একবারে এটা টেনে ওটা টেনে এভাবে কন্টিনিউয়াসলি যে চেষ্টা করে গেছে কলাটা খাওয়ার জন্য, সেটা কিন্তু করেনি। সে প্রথমে চেষ্টা করলো, যখন দেখলো যে হচ্ছে না, সে একটু বসলো, তারপরে কি বুঝে একটা সলিউশন বের করলো, ঠিক আছে? এটা, এই যে সলিউশন বের করাটা, এটা কিন্তু হঠাৎ করে তার মাথাতে এলো যে নানা রকম কায়দা করে 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 সে হঠাৎ লাগাল পেয়েছে, এমনটা নয়। সে কিন্তু বসে ভাবলো, আর তারপরে হঠাৎ করেই তার মাথাতে এটা চলে এলো। এ এটা বুঝে করলো, কিসের দ্বারা? তার বুদ্ধির দ্বারা, তাই তো? তাই এটাকে বলা হচ্ছে ইনসাইট লার্নিং। তার মানে সে তার অন্তর্দৃষ্টি দিয়ে ভাবলো যে আচ্ছা, যে বাক্সগুলো তো আমি পরপর যদি সাজাই, তার উপরে আমি উঠি, তখন আমি লাঠিটা দিয়ে তো কলাটা পেয়ে যাব। এটা তার অন্তর্দৃষ্টিকে কাজে লাগালো। তাহলে দেখো, এই যে অন্তর্দৃষ্টিমূলক শিখন, এখানে আমরা কি দেখলাম? প্রথমে ব্যর্থতা আসছে, তাই তো? তারপরে সে কি করছে, চিন্তা করছে বসে। আর চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি চলে আসছে, আর সেটাই হচ্ছে তোমার সঠিক সমাধান। এটা হলো অন্তর্দৃষ্টি স্টেপ। এখন দেখো, লার্নিং, এই যে ইনসাইট লার্নিং, এর এটা একটা প্রসেসে হয় তো। আমরা বলছি ঠিকই যে এটা হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে মাথাতে চলে আসে যে কিভাবে কাজটা হতে পারে। কিন্তু এই হঠাৎ করে আসার পেছনেও কয়েকটা স্টেপ আছে। সেই স্টেপগুলো কি দেখি একটু। সেই স্টেপগুলো হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে প্রবলেম সিচুয়েশন। প্রবলেম সিচুয়েশন মানে একটা সমস্যা সামনে আছে, তাই তো? এটা হচ্ছে প্রথম স্টেপ। একটা বুদ্ধি, একটা আইডিয়া আসতে গেলে, একটা শিক্ষা হতে গেলে প্রথমত একটা সমস্যা লাগছে, তো সেই সমস্যাটা সামনে আছে। যেমন এখানে কি ছিল, কলাটা পাওয়া যাচ্ছে না হাতে, এটা একটা সমস্যা। নেক্সট কি বলছে, ইনিশিয়াল ট্রায়াল। প্রথমে একটা চেষ্টা করা হচ্ছে, যে হাত বাড়িয়ে সে দেখলো যে পেলো না, লাঠিটা নিয়েও সে দেখলো সে পেলো না, একটা ইনিশিয়াল চেষ্টা করা হলো, তাই তো? নেক্সট কি বলছে, পজ এবং থিঙ্কিং স্টেজ। সেখানে কি করছে, এরপর সে চুপ করে বসলো এবং ভাবতে শুরু করলো যে কিভাবে পাওয়া যেতে পারে। এটাই বলছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশটা এইখানে লার্নিংটার। সেখানে কি করছে, সে অবজার্ভ করছে, সে চিন্তা করছে, ঠিক আছে? গেস্টাল্ট সাইকোলজিস্ট এটাকে কি বলছেন, এই যে চিন্তা করা, অবজার্ভ করা, যে চারদিকে আমার কি কি জিনিসপত্র আছে, মানে আমাকে ধরো একটা সমাধান করছি, আমি সমাধান করতে চাইছি, আমার সমস্যাটা কি, আর আমাকে কি কি দেওয়া আছে। একটা অঙ্ক করতে গেলে তো আমরা সেটা দেখি যে আমাকে কি কি দেওয়া আছে আর আমার কি চাই। এই সেটাই বলছে, অবজার্ভ করছে এবং চিন্তা করছে। আর এই গেস্টাল্ট সাইকোলজিস্ট এটাকে কি বলছেন, কগনিটিভ রিস্ট্রাকচারিং। ঠিক আছে, এই জায়গাটাকে, অর্থাৎ মনের ভিতরে নতুন ভাবে কিছু গঠন করছে। নেক্সট কি করছে, নেক্সট বলছে সে অন্তর্দৃষ্টি দিয়ে দেখলো, আর হঠাৎ করে একটা সলিউশন সে পেয়ে গেল। সেই সলিউশনটা যখনই পেলো, সেই মোমেন্টটাকে বলা হচ্ছে আহা মোমেন্ট। ঠিক আছে, নেক্সট, নেক্সট স্টেপ হচ্ছে কারেক্ট রেসপন্স। যখনই সে বুঝতে পেরে গেল যে এইভাবে কাজটা করা যেতে পারে, সে একেবারেই সেই সঠিক কাজটা করলো। ধরো আমি অঙ্কটা চেষ্টা করছিলাম, আচ্ছা এই সূত্র দিয়ে তো হতে পারে, সেটা হচ্ছে আহা মোমেন্ট, এবং তারপরে আমি সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমি অঙ্কটা সলভ করে ফেললাম। সেইটা হচ্ছে আমার কারেক্ট রেসপন্স, অর্থাৎ একেবারেই সঠিক কাজ করে ফেললাম। বারবার ভুল, বারবার প্রচেষ্টা, বারবার চেষ্টা, সেটা নয়, কিন্তু একবারেই সঠিক কাজ। নেক্সট কি বলছে, এই যে রিটেনশন, মানে এটা হচ্ছে মনে রাখা। হ্যাঁ, এই লার্নিংটা আমাদের দীর্ঘদিন মনে থাকে বলছে। তাহলে আমরা কি দেখলাম, যে ইনসাইট লার্নিং এর কয়েকটা স্টেপ রয়েছে। প্রথমে হচ্ছে প্রবলেম সিচুয়েশন, তারপর হচ্ছে ইনিশিয়াল ট্রায়াল, তারপর
থিঙ্কিং স্টেজ, যেখানে ভাবছে, তারপর হঠাৎ করে সে ওটা আবিষ্কার করে ফেলছে যে আচ্ছা এইভাবে হতে পারে কাজটা, সেটা হচ্ছে আহা মোমেন্ট। নেক্সট বলছে কারেক্ট রেসপন্স, অর্থাৎ একবারেই সঠিক কাজ করে। তারপর রিটেনশন, অর্থাৎ এই জিনিসটা তার মনে থাকে। তো দেখো এই ইনসাইট লার্নিং এর কয়েকটা বৈশিষ্ট্য আছে। ইনসাইট লার্নিং এর বৈশিষ্ট্যগুলো কি কি? এটা হচ্ছে দেখো সাডেননেস, তাই তো, অর্থাৎ এটা হঠাৎ হয়। ইনসাইট লার্নিং হঠাৎ হয়। এই যে বৈশিষ্ট্যগুলো, এখান থেকে কিন্তু কোশ্চেন গুলো তুলে দেবে যে ইনসাইট লার্নিং কিরকম, চারটা অপশন দিয়ে দেবে যে কোনটা ইনসাইট লার্নিং এর বৈশিষ্ট্য নয়। আবার হয়তো বলে দিল যে কোনটা ইনসাইট লার্নিং এর বৈশিষ্ট্য। এগুলো একবার দেখলেই তোমরা মনে রাখতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখো সাডেননেস, অর্থাৎ লার্নিং হঠাৎ হয়। আন্ডারস্ট্যান্ডিং বেসড, অর্থাৎ এখানে বোঝাটা জরুরি, তাই তো, যে আমার এখানে ঘটনাটা কি, আমার কি চাইছি আমি, আর আমার কি কি আছে, এই জিনিসটা বোঝা, আমার প্রবলেমটা বোঝাটা খুব জরুরি। নো ব্লাইন্ড ট্রায়াল অ্যান্ড এরর, মানে আমি একদম অন্ধের মতো বারবার চেষ্টা করে যাব আর ভুল করব, সেখান থেকে শিক্ষা নেবো, এমনটা নয়। র্যান্ডম চেষ্টা এখানে হয় না। কি হয়, আমি বসে প্রথমে ভাবা হয় যে আচ্ছা কোন প্রসেসে করলে আমি এটা সলভ করতে পারবো, মানে অন্ধের মতো বারবার চেষ্টা এবং ভুল নয়। নেক্সট হোল পারসেপশন, মানে পুরো যে ধারণাটা একসাথে করা, পুরো সিচুয়েশনটা একসাথে বোঝা, যে আমার কাছে এই আছে, আমার সমস্যা এটা, আমি কিভাবে এটা সলভ করতে পারবো। ইন্টেলিজেন্স ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা আমাদের বুদ্ধিমত্তার উপর নির্ভর করছে, তাই তো, যে বেশি যদি কারোর ইন্টেলিজেন্সটা যদি কারোর বেশি হয়, তাহলে তার অন্তর্দৃষ্টিটা খুব ভালো হয়, সে মনে মনে খুব ভালোভাবে ভাবতে পারে। নেক্সট কি বলছে, ট্রান্সফার অফ লার্নিং, একটা প্রবলেমের সলিউশন অন্য জায়গায় ব্যবহার করা যায়। যাই তো, আমরা যখন একটা নতুন কিছু শিখে ফেলি, দেখবে আমরা পরের যখন একটা সমস্যা, সেখানে আমরা চেষ্টা করি যে দেখি তো আগে যেভাবে সলভ করছিলাম সেভাবে এটা সলভ হচ্ছে কিনা, তাহলে একটা প্রবলেমের সলিউশন অন্য জায়গায় ব্যবহার করা যায়। নেক্সট কি বলছে, পার্মানেন্ট লার্নিং, অর্থাৎ সহজে ভোলা যায় না, যেহেতু এটা নিজে হাতে করা, নিজে ভেবে করা, তো এটা সহজে ভুল হয় না। ঠিক আছে। তো এই যে অন্তর্দৃষ্টিমূলক শিখন, এটার এডুকেশনাল ইমপ্লিকেশন কি, মানে আমাদের শিক্ষা ক্ষেত্রে এর গুরুত্বটা কি, আমরা যে এই জিনিসটা জানলাম, এটা আমরা আমাদের শিক্ষক জীবনে, আমরা যখন আপার প্রাইমারিতে বা প্রাইমারিতে যখন আমরা টিচার হয়ে যাব, তখন আমরা এটা কিভাবে ব্যবহার করব, আমাদের এটা জানার প্রয়োজন কি ছিল। দেখো টিচার হিসেবে আমাদেরকে কি করতে হবে বলতো, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ ইউজ করতে হবে। স্টুডেন্টদেরকে আমাদেরকে ভাবতে দিতে হবে, হ্যাঁ, যে বারবার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করতে করতে হবে, ভুল করতে করতে শিখবে, এরকমটা নয়, তোমাকে স্টুডেন্টকে ভাবতে দিতে হবে। অনেক সময় অন্তর্দৃষ্টির মাধ্যমে স্টুডেন্ট যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাই তো, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, পুরো ধারণাটা যদি ক্লিয়ার হয়, তাহলে সে বুঝতে পারবে সমস্যাটা কি। অ্যাক্টিভিটি বেসড টিচিং, মানে বাচ্চাকে কাজ করতে দিতে হবে। আর কি বলছে, রিয়েল লাইফ সিচুয়েশন দিতে হবে, অর্থাৎ বাস্তব জীবনের যে সমস্ত ঘটনা, যে সমস্ত সিচুয়েশন, সেই সমস্ত দিলে বাচ্চারা খুব ভালোভাবে ভাবতে পারে, সেগুলোকে রিলেট করতে পারে, তাই তো। তো দেখো এই যে অন্তর্দৃষ্টিমূলক শিখন আর থর্নডাইকের যে ট্রায়াল অ্যান্ড এরর, মানে বারবার চেষ্টা করছে, চেষ্টা করতে করতে এক সময় গিয়ে শিখছে, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। সেই যে তফাৎগুলো আমরা একটু দেখে নিই। দেখো আমাদের যেটা ট্রায়াল অ্যান্ড এরর, অর্থাৎ প্রচেষ্টা বা ভুল তথ্য, সেটা কার, সেটা হচ্ছে থর্নডাইকের। আর ইনসাইট লার্নিং বা অন্তর্দৃষ্টি, এটা কার, এটা হচ্ছে কোহলারের। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, শিখনের প্রকৃতিটা কি। দেখো ট্রায়াল অ্যান্ড এররে হচ্ছে তোমার শিক্ষাটা খুব ধীরে ধীরে হয়, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা দিয়ে আমরা প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করেছি, তাই তো, যে এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস বলে। তো এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। নেক্সট কি বলছে, যে কোহলারের যে পরীক্ষাটা, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক, এটা কিন্তু গ্র্যাজুয়াল প্রসেস নয়, এটা এখানে আমাদের যে বুদ্ধিটা সেটা হঠাৎ করে চলে আসে, তাই তো। এখানে হচ্ছে ধীরে ধীরে, আমাদের যেটা ট্রায়াল এবং এররে, এখানে হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে হওয়ার কারণ কি, আমরা বারবার চেষ্টা করছি, বারবার ঠকছি, বারবার ভুল করছি এবং সেখান থেকে শিখছি, তাহলে এটা ধীরে ধীরে শিখছি। আর এখানে কি হচ্ছে, এখানে যখন আমি ভাবছি যে কিভাবে সমাধান করা যায়, তখন আমাদের কি হচ্ছে, হঠাৎ করে সমাধানটা চলে আসছে, হঠাৎ করে আমাদের লার্নিংটা হচ্ছে, তাই তো। শেখার পদ্ধতি দেখো, এখানে কি হয়, বারবার ভুল হয়, ট্রায়াল এবং এররে বারবার ভুল হয়। আর কোহলারের পরীক্ষায় ইনসাইট লার্নিং এ কি হয়, বুঝে নিই প্রথমে ব্যাপারটা, তারপর একবারেই সমাধান হয়ে যায়, তাই তো। নেক্সট কি বলছে, বুদ্ধির ভূমিকা কি, দেখো ট্রায়াল এবং এররে
তোমার বুদ্ধির ভূমিকা হচ্ছে কম, কারণ কি বারবার চেষ্টা করতে করতে শিখছে, ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে যে তার বুদ্ধি দিয়ে অন্তর্দৃষ্টিটাকে কাজে লাগানো হচ্ছে, সেই জন্য এখানে বুদ্ধির ব্যবহারটা একটু বেশি। এখানে আচরণের ধরন কি? এখানে আচরণের ধরন হচ্ছে তোমার ব্লাইন্ড, তাই তো? ব্লাইন্ড ট্রায়াল মানে অন্ধভাবে সে বারবার চেষ্টা করতে থাকছে যে কিভাবে করলে হবে, একটু বসে ভাবছে না, কিন্তু সে বারবার চেষ্টা করছে। হচ্ছে সেই বিড়ালটা বারবার কি করছিল, যে বারবার চারদিকে ঝাপা লাফা করছে, তারপর কখন লিভারটাই পা পোড়াচ্ছে তখন সে খাবারটা পাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি ব্লাইন্ড ট্রায়াল। সে কিন্তু কোথাও দাঁড়িয়ে ভাবছে না যে আমি কি করে খাবারটা পেতে পারি, এটা ভাবছে না। কিন্তু কিন্তু এখানে কি হচ্ছে, শিম্পাঞ্জি ভাবছে যে আমি কোন দিক থেকে খাবারটা পেতে পারি, কিভাবে পেতে পারি। নেক্সট কি বলছে, এখানে ভুল থেকে শেখা, কারণ বারবার সে ভুল করছে এবং ভাবছে যে আচ্ছা তাহলে এটা করা যাবে না। আর এখানে কি হচ্ছে, বোঝা থেকে শেখা, প্রথমে আমরা জিনিসটা বুঝে নিচ্ছি যে কিভাবে করলে কি হতে পারে। এখানে শেখার গতি খুব ধীর, আর এইখানে শেখার গতি খুব দ্রুত, তাই তো? এইখানে যেটা ছিল পাজল বক্স, আমরা পাজল বক্সের মাধ্যমে এই যে প্রচেষ্টা এবং ভুল তত্ত্বটার ব্যাখ্যা করতে দেখেছিলাম, আর সেখানে ব্যবহার করা হয়েছিল একটা বিড়ালকে। আর এখানে আমরা দেখলাম একটা সুলতান এক্সপেরিমেন্ট, অর্থাৎ এখানে একটা শিম্পাঞ্জিকে ব্যবহার করা হয়েছে, তাই তো? তো এই ছিল আমাদের আজকের অন্তর্দৃষ্টিমূলক শিখনের ক্লাস। তো আমরা এখান থেকে এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে আমরা যেটা লার্ন করেছি এটা দীর্ঘদিন স্থায়ী হয়, ঠিক আছে? প্র্যাকটিসের মাধ্যমে। দেখো এখানে কি বলছে, যে ইনসাইট লার্নিং তত্ত্বের প্রবর্তক কে? ইনসাইট লার্নিং তত্ত্বের প্রবর্তক কে বলো? ইনসাইট লার্নিং কে করেছে? কোহলার। কোহলার। আচ্ছা, কোহলারকে আবার কোহলবার্গের সঙ্গে গুলিয়ে ফেলো না যেন। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব আমরা কিন্তু পড়েছি, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, হ্যাঁ? কোহলবার্গ সম্পূর্ণ অন্য একজন ব্যক্তি। ইনসাইট লার্নিং এ কোন মনোবিজ্ঞানী ধারার অন্তর্ভুক্ত? কোন মনোবিজ্ঞানীর ধারার সাথে অন্তর্ভুক্ত? দেখো, এটা হচ্ছে কোন মনোবিজ্ঞানের ধারার সাথে অন্তর্ভুক্ত? এটা তোমার গেস্টাল্ট থিওরির অন্তর্গত, তাই তো? এটা দেখো, বিহেভিয়ারিজম মানে আচরণবাদ, গেস্টাল্ট মানে সমগ্রতাবাদ, তাই তো? সাইকো অ্যানালাইটিক, আর হচ্ছে ফাংশনালিজম, এগুলো কোনোটাই নয়। এটা হচ্ছে ইনসাইট লার্নিং গেস্টাল্ট, গেস্টাল্ট তত্ত্বের অন্তর্ভুক্ত। নেক্সট কি বলছে, ইনসাইট লার্নিং এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, ইনসাইট লার্নিং এর প্রধান বৈশিষ্ট্য কি? ধীরে ধীরে শেখা। ধীরে শেখা ইনসাইট লার্নিং এ নয়, তাই তো? এগুলো থর্নডাইকের ইয়েতে হয়, যে ধীরে ধীরে শেখে। হঠাৎ সমাধান পাওয়া, এইটা ইনসাইট লার্নিং এর একটা বৈশিষ্ট্য। আর কি বলছে, মুখস্থ করা। মুখস্থ করার তো কোনো জায়গা নেই, কারণ দেখলাম আমি যে এখানে শিম্পাঞ্জি বা মুরগি কেউ মুখস্থ করেনি যে আমি কিভাবে জিনিসটা পেতে পারি, তাই তো? তাহলে মুখস্থ করা নয়, পুনরাবৃত্তি করাও নয়, কারণ এখানে চুপ করে বসে ভেবে সমাধান পাওয়া গেছে। কোহলার কোন প্রাণীর উপর এক্সপেরিমেন্ট করেছিলেন? কোহলার একটা শিম্পাঞ্জির উপর এক্সপেরিমেন্ট করেছিলেন, এছাড়াও একটা মুরগির উপর করেছিলেন। এখানে যেহেতু অপশন নেই, তো আমরা শিম্পাঞ্জিটাই করব। দেখো, কোহলার এক্সপেরিমেন্টে যে শিম্পাঞ্জি ছিল তার কি নাম ছিল? তার নাম ছিল সুলতান। নেক্সট কি বলছে, ইনসাইট লার্নিং এ কি ধরনের লার্নিং? ইনসাইট যে লার্নিংটা, এটা কি ধরনের লার্নিং? এটা মেকানিক্যাল, এটা কি ট্রায়াল এন্ড এরর, এটা সাডেন আন্ডারস্ট্যান্ডিং নাকি কন্ডিশনিং? দেখো, এটা হচ্ছে সাডেন আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ। আর ট্রায়াল এন্ড এরর, এটা হচ্ছে থর্নডাইকের যে লার্নিং থিওরি, সেটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর। আর কন্ডিশনিং এটা কার বলতো? এটা হচ্ছে প্যাভলভের। প্যাভলভের যে সেই কুকুরের লালা পড়া যে ব্যাপারটা ছিল, ওটা কি ছিল? ওটা কন্ডিশন করে করে, যে ঘন্টা বাজাও, ঘন্টা বাজালে খাবার দেবে, খাবার এলেই ওর লালা ঝরবে, তাহলে যখন পরবর্তীতে ঘন্টাটা বাজলেই লালা ঝরতে শুরু করে দিচ্ছে। এই যে এটা কন্ডিশনের মাধ্যমে, একটা শর্ত আরোপ করার মাধ্যমে শেখানো হয়েছিল, তাই তো? ওটা প্যাভলভের। নিচের কোনটি ইনসাইট লার্নিং এর উদাহরণ? দেখো, ইনসাইট লার্নিং এর উদাহরণ বলেছে বারবার চেষ্টা করে, এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর, তাই তো? বারবার চেষ্টা। মুখস্থ করা, এটা নয়। পানিশমেন্ট পাওয়া, এটাও নয়। দেখো, হঠাৎ সমাধান বের করা, এটা হচ্ছে ইনসাইট লার্নিং এর উদাহরণ। দেখো, এই যে হঠাৎ কথাটা, হঠাৎ কোথাতে যায় সবসময় ইনসাইট লার্নিং এর সাথে, তাহলে এই হঠাৎ টার্মটা তোমরা মনে রাখবে। নেক্সট কি বলছে, গেস্টাল্ট শব্দের অর্থ কি? গেস্টাল্ট শব্দের অর্থ আমরা দেখলাম যে গেস্টাল্ট একটা জার্মান শব্দ, যার অর্থ হলো সম্পূর্ণ রূপ, তাই তো? নেক্সট, ইনসাইট লার্নিং এ কোনটি গুরুত্বপূর্ণ? প্র্যাকটিস, রিইনফোর্সমেন্ট, পারসেপশন না পানিশমেন্ট? দেখো, ইনসাইট লার্নিং এর কথা বলা হয়েছে, অর্থাৎ পুরো ধারণাটা এখানে ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে পারসেপশন হয়ে যাচ্ছে অ্যান্সার। কোহলারের মতে এক্সপেরিমেন্ট কোথায় হয়েছিল? আচ্ছা, কোহলারের এক্সপেরিমেন্টটা কোথায় হয়েছিল? দেখো, এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল তোমার আফ্রিকাতে, হ্যাঁ। ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং এর বিপরীত কোনটি? আমরা একটু আগেই আলোচনা করলাম যে থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর
এর সম্পূর্ণ বিপরীত ব্যাপার হচ্ছে ইনসাইট লার্নিং, তাই তো? এই দুটো তুলনা করলাম আমরা একটা চার্টের মাধ্যমে। ইনসাইট লার্নিং এ ভুলের ভূমিকা কেমন দেখো। ইনসাইট লার্নিং অর্থাৎ অন্তর্দৃষ্টি দিয়ে যখন আমরা কোনো একটা কিছু বুঝে তার সমাধান বের করছি, সেখানে কি ভুলটা খুব কম হচ্ছে। নেক্সট কি বলছে, গেস্টাল্ট থিওরি অনুযায়ী লার্নিং কিভাবে হয়। গেস্টাল্ট থিওরিতে বলেছে লার্নিং কিভাবে হয়, পুরোটা বুঝে নিয়ে তারপরে লার্নিংটা হয়, তাই তো? কারণ এটা সমগ্রতাবাদের তত্ত্ব। দেখো এখানে বুঝতে পারছো তো, দেখো কোন থিওরি অনুযায়ী বলছে তার উপর লার্নিং এই যে ব্যাপারটা নির্ভর করছে কোনটা অ্যান্সার হবে, তাই তো? তাহলে আমাদেরকে প্রত্যেকটা, একদম প্রত্যেকটা থিওরি আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে যাতে কোনো রকম কোনো ভুল না হয়। নেক্সট, কোহলারের মতে এক্সপেরিমেন্টে, কোহলারের যে এক্সপেরিমেন্ট তাতে শিম্পাঞ্জি কিভাবে কলা পেয়েছিল। লাফিয়ে লাঠি ব্যবহার করে শিক্ষকের সাহায্যে খাবার নিজে এলো। কিভাবে? লাঠি ব্যবহার করে। খাবার নিজে কিসের থেকে এসেছিল বলতো? এটা হচ্ছে প্যাভলভের পরীক্ষায় খাবারটা নিজে থেকে নিয়ে আসা হচ্ছিল। লাফিয়ে ঝাঁপিয়ে বিড়ালটা পেয়েছিল স্কিনারে, তারপর ওই তোমার থর্নডাইকের ইয়েতে, হ্যাঁ। ইনসাইটে, ইনসাইট লার্নিং এর গতি কেমন, অর্থাৎ লার্নিংটা ধীরে ধীরে হয় না দ্রুত হয়। এখানে কি হয় বলতো, হঠাৎ করে লার্নিংটা হয়, তাই তো? নিচের কোনটি গেস্টাল্ট সাইকোলজিস্ট কে, এদের মধ্যে স্কিনার, প্যাভলভ, কোহলার না ওয়াটসন? দেখো কোহলার হচ্ছেন গেস্টাল্ট সাইকোলজিস্ট, হ্যাঁ। ইনসাইট লার্নিং এর সাথে কোনটি যুক্ত? ইনসাইট লার্নিং এর কথা বলা হয়েছে এসার বন্ড কিসের সাথে যুক্ত বলে, এটা হচ্ছে থর্নডাইকের সাথে যুক্ত, তাই তো? স্টিমুলাস এবং রেসপন্স, না সরি থর্নডাইক নয়, এটা হচ্ছে প্যাভলভ আর স্কিনার এনাদের সাথে যুক্ত, তাই তো? যে স্টিমুলাস এবং রেসপন্ডের যে বন্ডিং, রিইনফোর্সমেন্ট, এটা রিইনফোর্সমেন্টের কথা কে বলেছেন? স্কিনার বলেছেন। থর্নডাইক বলেছেন যে হ্যাঁ, তাদেরকে যদি পুরস্কার দেওয়া হয় তখন কাজটা ভালো করে বলে। হ্যাবিট ফরমেশন, হ্যাবিট ফরমেশন কে করেছিল? প্যাভলভ কুকুরটার মধ্যে হ্যাবিট ফরমেশন করেছিল খাবার দেওয়ার মাধ্যমে, তাই তো? ঘন্টা বাজিয়ে বাজিয়ে। কিন্তু এই যে কগনিটিভ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কোনো কিছু একটা যে জ্ঞান দিয়ে কোনো কিছু একটা বোঝা, এইটা ইনসাইট লার্নিং এর সাথে যুক্ত। নেক্সট কি বলছে, কোহলারের মতে লার্নিং কিভাবে ঘটে। দেখো কোহলারের মতে লার্নিং কিভাবে ঘটে বলেছে, অর্থাৎ এটা ঘটে তোমার ইনসাইটের মাধ্যমে, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে ঘটে। থর্নডাইকের পরীক্ষায় দেখেছি আমরা, কন্ডিশনিং এর মাধ্যমে আমরা দেখেছি, প্যাভলভের পরীক্ষায়, তাই তো? নেক্সট কি বলছে, নিচের কোনটি ইনসাইট লার্নিং এর বৈশিষ্ট্য নয়। কি বলেছে? ইনসাইট লার্নিং এর বৈশিষ্ট্য নয়। হঠাৎ সমাধান এটা তো বৈশিষ্ট্য বটে, এখানে কি বলেছে? নয়। বোঝার মাধ্যমে শেখা, কোনো কিছু একটা জিনিস বুঝে সেটা সমাধান বার করে, এটাও ইনসাইট লার্নিং এর বৈশিষ্ট্য। ধীরে ধীরে ভুল কমা, দেখো এখানে ভুল একদমই হয় না। কি হয়, প্রথমে একবার চেষ্টা করা হয়, তারপর বুঝে নিয়ে সেই কাজটা করা হয়। ধীরে ধীরে ভুল কমা হয় তোমার থর্নডাইকের যে ট্রায়াল অ্যান্ড এরর, আস্তে আস্তে সেখানে ভুলটা কমে। তাহলে এইটা নয়, হ্যাঁ। আর সম্পূর্ণ পারসেপশন অর্থাৎ পুরো ধারণা, এটাও একটা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। ইনসাইট লার্নিং এ লার্নার কি করে, দেখো লার্নার কি করে বলতো, সমস্যাটা বোঝে এবং তার সমাধান করে। তো এই ছিল আমাদের আজকে গেস্টাল্ট তত্ত্ব নিয়ে আলোচনা। তোমাদের যাদের ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও, তোমার বন্ধুদের যাদের প্রয়োজন তাদেরকে একটু শেয়ার করে দিও। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, যাতে আমি তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি।